বনি, নির্লজ্জতার একটা সীমা আছে। তুই তো দেখি সেটাও অতিক্রম করে ফেলছিস। শুভ্রা তাকায় ফাহিমের দিকে, কোনো কিছু না বলে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। মনোযোগ দেয় হাতে থাকা ছবিটার দিকে। তার মন্ত্রীমশাইয়ের ছবিতে সে চুমু খাচ্ছিল, তাতে তাকে লজ্জা পেতে হবে কেন? বনি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আগে থেকে বুঝতে পারলে তোকে কখনোই ওখানে যেতে দিতাম না। আজ আমার জন্য তোর এই অবস্থা। বলতে বলতেই ফাহিমের চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুভ্রা তাকায় তার ভাইয়ের দিকে। কে বলবে এটা ওর কাজিন হয়? তাকে দেখে মনে হচ্ছে তার নিজের বোনের সাথে এমন হয়েছে। শুভ্রা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে। তার পরিবারের সকলে তাকে ভীষণ ভালোবাসে। দূর ভাইয়া, দিলে তো এত সুন্দর রোমান্টিক মুডের 12টা বাজিয়ে। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি কিভাবে বুঝবে কোনটা রোমান্টিক মুড। তুমি তো আর কারোর প্রেমে পড়ো নাই। বলেই গাল ফুলিয়ে ফেলে শুভ্রা। ফাহিম ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। এই শুভ্রা নামক মেয়েটা যে কখনো ঠিক হওয়ার নয় সেটা সে জানে। কিভাবে তাকে এসব বলে দিল? আমি তোর বড় ভাই হই বনি, সম্মান দে। একটু তো লজ্জা কর। নিজের বড় ভাইকে এভাবে বলছিস। আর তুই এই হাসপাতালে তোর মন্ত্রী মশাইয়ের ছবি কিভাবে পেলি? নার্সের কাছে পেয়েছি। নার্স বলে কিনা মন্ত্রীমশাইকে সে ভালোবাসে, তাই সাথে ছবি নিয়ে ঘরে। কত বড় সাহস নার্সের! আমি কিছুক্ষণ কথা শুনিয়ে ছবিটা নিয়ে নিয়েছি। বলো ভালো করিনি? মন্ত্রীমশাই শুধু এই শুভ্রার। দরজার কাছ থেকে উচ্চস্বরে হাসির শব্দ শোনা যায়। ফাহাদ হাসতে হাসতে দরজায় কোনো রকমে ধরে দাঁড়িয়ে আছে। ফাহিদ কিছুক্ষণ শুভ্রা আর ফাহাদের দিকে তাকিয়ে নিজেও উচ্চস্বরে হেসে ওঠে। ভোরের আলো ফুটেছে বেশ কিছু সময় আগে। রেজাউল চৌধুরীর ভোরে হাঁটার অভ্যেস আছে। প্রতিদিন সকালে তিনি কয়েকজন গার্ডকে নিয়ে বের হন হাঁটার জন্য। আজকেও তার ব্যতিক্রম হয়নি। খুশি মনে তিনি বের হলেন গার্ডদের নিয়ে। কিন্তু কে জানতো আজকের সকালটা তার জন্য এমন হবে? জানলে হয়তো তিনি বেরই হতেন না, কিংবা নিরাপত্তার ব্যবস্থা রাখতেন আরো। তার চোখের সামনে পড়ে আছে সাজিদের ক্ষতবিক্ষত দেহ। আঁতকে ওঠেন তিনি। কি নির্মম ভাবে মারা হয়েছে ছেলেটাকে! ভাবতেও তার শরীরের শিরদাঁড়ায় বয়ে যাচ্ছে আতঙ্কের জোয়ার। লাশটার দিকে তাকানো যাচ্ছে না। বিভৎস অবস্থা। শরীরের প্রতিটা জায়গায় কাটা, সামান্য জায়গাও ফাঁকা নেই। দেখেই বোঝা যাচ্ছে ব্লেড দিয়ে কাটা হয়েছে। রেজাউল চৌধুরীর সারা শরীর থরথর করে কাঁপছে। সাথে থাকা গার্ডসরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না এনার মতো এত জঘন্য একজন মানুষ সামান্য একটা লাশ দেখে এমন ভয় পাচ্ছে কেন। তার কাছে তো এসব নিত্যদিনের ব্যাপার। তিনি নিজেই তো এই কাজ করেন। রেজাউল চৌধুরী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। গার্ডসদের সাহায্য নিয়ে চলে আসলেন বাড়ির ভিতরে। বলে আসলেন লাশটা সরিয়ে ফেলতে। শিকদার বাড়িতে চলছে নীরবতা। কালকে সকালেও এই বাড়ি ছিল খুশির আমেজ। খাবার টেবিলে সকলে নীরবতা পালন করছে। কারোর মুখে কোনো কথা নেই। তাদের বাড়ির ছেলে তো সুস্থ আছে, কিন্তু তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে যে মেয়েটি নিজের জীবনের পরোয়া করেনি, তার জন্য চিন্তায় সবাই। মেয়েটিকে দেখার কৌতূহল সকলের মধ্যে বিদ্যমান। আরহাম সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে নেয় সকলের ভাবভঙ্গি। তার সব কাজিনদের মধ্যে বড় সে। নিজেকে আলাদা এক কঠোরতার পর্দায় আবৃত করে রেখেছে, যার কারণে কারোর সাথে খুব বেশি সখ্যতা নেই তার। কাজিনরা সকলেই তাকে ভয় পায়। এমনকি তার মুখের ওপর কেউ কথা বলে না পরিবারে। তাকে নামতে দেখে নীরব ডাইনিং টেবিল যেন আরো নীরব হয়ে গেল। সকলে মাথা নিচু করে মনোযোগ দিল খাবার খাওয়ায়। আরহাম তার নির্দিষ্ট চেয়ারে বসে পড়ল। সকলের দিকে একবার তাকিয়ে নিজেও খাবার খাওয়ায় মনোযোগী হলো। বাসায় কি কিছু হয়েছে মা? আরহামের কথা শুনে সকলে চমকে ওঠে। শান্ত পরিবেশে হঠাৎ এমন কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হচ্ছে। সকলে তাকায় আরহামের দিকে। কি নিষ্ঠুর এই পুরুষ! কত বড় বিপদ হতে যাচ্ছিল ভাবলেই সকলের অন্তরাত্মা কেঁপে উঠছে। নেহাতি মেয়েটা ছিল, আর ইনি বলছেন কোনো কিছু হয়েছে কিনা। নীলিমা শিকদার শান্ত দৃষ্টি ফেলেন আরহামের ওপরে। না, কিছু হয়নি তো। কি হবে এই বাড়িতে? যেখানে স্বয়ং মন্ত্রীর বাস, সেখানে কি আর কিছু হতে পারে? মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে আরহাম। রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকেই তার মা। পছন্দ করেন না এসব নীলিমা শিকদার।
কিন্তু আরহাম তো আরহাম, সে সেই মন্ত্রী হয়েই ছাড়লো। ছেলে মন্ত্রী হয়েছে, তবুও তার কোনো হেলদোল নেই এতে। বাকিদের নীলিমা শিকদারের কথা শুনে হাসি পেলেও চুপ করে আছে তারা। এখানে হাসলে যে তাদের একজনের মাথাও ঘাড়ে থাকবে না তা ভালো করেই জানে। আরিফা তালুকদার আরহামকে উদ্দেশ্য করে বলে ওঠেন। আরহাম একবার তাকায় তার ফুপির দিকে, তারপর বাকি সকলের দিকে। সকলের মুখে সে দেখতে পাচ্ছে শুভ্রাকে দেখার কৌতূহল। টিভিতে নিশ্চয়ই দেখেছো। হতাশ হন আরিফা তালুকদার। তার ভাইয়ের ছেলে বরাবরই ঘাড়তারা। একটু সহজভাবে বললে কি হয় যে দেখতে যেতে হবে না? মেয়েটা সুস্থ হোক, তারপর হয় একদিন এই বাড়িতে আনা যাবে, তখন দেখে সবাই। মেয়েটা ফাহিমের চাচাতো বোন। নীলিমা শিকদার আর আশরাত শিকদার বাদে সকলে অবাক হয়। এরা দুই ভাই বোন তাহলে একই রকম। এই যেমন ফাহিম আরামের সকল বিপদে আগে থাকে, ঠিক তেমন মেয়েটাও হয়েছে। মুগ্ধ হয় সকলে শুভ্রার ওপর। আচ্ছা। কথা বলতে বলতেই খাওয়া শেষ হয়েছে আরহামের। নিজের কাজে বের হয় সে। সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। খাবার টেবিলে কথা বলা আরহামের পছন্দ নয়, তাও আজকে কথা বলল। শুভ্রা পারছে না নাচতে, খুশি খুশি লাগছে তার। এদিকে যে সকলে ওর দিকেই তাকিয়ে আছে তাতে কোনো ভ্রুক্ষেপই নেই শুভ্রার। সে তো নিজ কাজে ব্যস্ত। তার মন্ত্রী মশাই রাতে তাকে দেখতে এসেছিল। কিছু সময় আগে ফারহাদ জানিয়েছে তাকে। তখন থেকে শুভ্রার মুখ থেকে যেন হাসি ছড়ছেই না। ছোট্ট হৃদের কথায় ধ্যান ভাঙে শুভ্রার। সে বাচ্চাটাকে কিভাবে বোঝাবে তার মামনি কেন হাসছে? 6 বছরের হৃদ শুভ্রার নেওয়াটা হয়েছে। বাবু, তোমার শুভ্র মামনির ব্যথা একদম সেরে গেছে। দেখো, একটুও ব্যথা করছে না। ব্যথা পেয়েছিলাম তো সোনা, কিন্তু দেখো এখন আমি একদম সুস্থ আছি। রূপন্তী এসে চট করে কোলে তুলে নেয় হৃদকে। সে ভালো করেই বুঝতে পেরেছে শুভ্রার কষ্ট হলেও হৃদকে সে কোলে নিতে চাইবে। শুভ্রা, একদম পাকনামি করবে না। ব্যথা চোটে নড়তেই পারছে না, সে নাকি এখন হৃদকে কোলে নিবে। চুপচাপ শুয়ে থাকো। আর হৃদ, দেখছো তোমার শুভ্র মামনি অসুস্থ, তাহলে কেন কোলে উঠতে চাচ্ছ? ধমকে ওঠে রূপন্তী। হৃদ আর শুভ্রা কাচুমাচু হয়ে যায়। সকলে মুখ টিপে হাসছে। শুভ্রা কিছু বলতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হয় নীলিমা শিকদার আর আশাদ শিকদার। শুভ্রা অবাক হয় তাদেরকে দেখে। বাকি সকলে শান্তভাবেই আছে। তারা এসেছে মানে নিশ্চয়ই তার মন্ত্রী মশাইও এসেছে। ভাবতেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে তার মন। কিন্তু না, দিল তো তার মনটা ভেঙে। আসেনি তার মন্ত্রী মশাই। কেমন আছো মা? একদম সুস্থ শাশুড়ি মা। বলেই জিভে কামড় দিয়ে ধরে শুভ্রা। এটা কি বললো? খানবাড়ির সকলে একটু অবাক হয়, তবে পরে আর পাত্তা দেয় না। তারা জানে এমন কিছুই একটা হওয়ার ছিল। নীলিমা শিকদার আর আশাদ শিকদার অবাক নয়নে তাকিয়ে আছেন শুভ্রার দিকে। দুঃখিত আন্টি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না। বোকা বোকা হেসে বলে ওঠে শুভ্রা। তারাও আর এ বিষয়ে কান্না দিয়ে কিছুক্ষণ শুভ্রার সাথে কথা বলে চলে আসে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসে শুভ্রা। ইস, কি লজ্জার বিষয়। নিজেই নিজেকে বলে, শুভ্রা, এটা তুই কি করলি? আল্লাহ, কি লজ্জা, কি লজ্জা। আবার বলে, শুভ্রা, তুই এবার কোন দিক থেকে লজ্জা পাওয়া শুরু করলি? এসব আজগুবি কথা ভাবতে ভাবতেই ফিক করে হেসে দেয় সে। কি সুন্দর প্রাণোচ্ছল সেই হাসি, চোখে মুখে ছড়িয়ে পড়েছে তার। তাকে হাসতে দেখে খান পরিবারের সকলের মুখে হাসি ফুটে ওঠে। কেটে গেছে 1 মাস। শুভ্রাকে বাড়িতে আনা হয়েছে আরো আগে। এখন সে প্রায় সুস্থ। এর মধ্যে একদিনও তার মন্ত্রীমশাইয়ের সাথে তার দেখা হয়নি। সে ভেবে রেখেছে তার মন্ত্রীমশাইয়ের সাথে সে কথা বলবে না। শুভ্রা অসুস্থ, তবুও কেন তাকে আর দেখতে এলো না? কিন্তু বেহায়া মন শুনল কি তার কথা? সেই তো ফোন দিয়েই দিল আরহামের নাম্বারে। কল যাওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই রিসিভ হলো অপর পাশ থেকে। যেন অপর পাশের ব্যক্তিটা জানতো এখনই তাকে কেউ কল করবে। অবাক হয় শুভ্রা। আসসালামু আলাইকুম মন্ত্রী মশাই। আরহাম কিছু সময় তাকিয়ে থাকে ফোনের দিকে, অতঃপর নিজের কণ্ঠে কঠোরতা এনে জবাব দেয় সে। শুভ্রা বুঝতে পারলো মন্ত্রীমশাই কোনো কারণবশত রেগে আছেন হয়তো। তাই যথাসম্ভব নিজের কণ্ঠ কোমলতা এনে বলে, কেমন আছেন মন্ত্রী মশাই? এই মেয়ে, তুমি এটা জানতে রাত 12টায় আমায় কল করেছো?
আপনি কি কোনো কারণে রেগে আছেন মন্ত্রীমশাই? তোমাকে বলতে বাধ্য নই। বলেই ঠাস করে কলটা কেটে দেয় আরহাম। শুভ্রার চোখে পানি ছলছল করছে। সে এমন কি বলল যার জন্য তার সাথে এভাবে কথা বলল? উঠে দাঁড়ায় সে। বিছানার পাশের টেবিল থেকে বাবা মায়ের একটা ছবি নিয়ে চলে যায় বারান্দার দিকে। আরহাম নিজের মাথা দুই হাতে চেপে ধরে বসে আছে খাটের এক পাশে। সামনে পড়ে আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ল্যাপটপ। ল্যাপটপটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ, এমন অবস্থা হয়েছে। কোনোভাবেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সব সময় শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া আরহাম কিছুতেই আজ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। শুভ্রার সাথে কথা বলার সময় আরহাম ল্যাপটপে কিছু একটা করছিল। তখনই ল্যাপটপে কিছু একটা নজরে আসতেই মুহূর্তে শান্ত আরহাম আগ্নেয়গিরির মতো জ্বলে ওঠে। চোখ জোড়া অসম্ভব পরিমাণে লাল হয়ে আছে তার। তাই যত দ্রুত পারল কল কেটে ফেলেছে সে, যেন তার রাগের প্রতিক্রিয়া শুভ্রার উপরে না হয়। তবুও তার মনে হচ্ছে শুভ্রা কষ্ট পেয়েছে, আর একটু স্বাভাবিকভাবে কথা বলা উচিত ছিল তার। পরক্ষণেই আবার মনে হলো, মেয়েটাকে নিয়ে এত ভাবার কি আছে? সে তো অন্য সকল মানুষদের মতোই তার কাছে। সত্যিই কি তাই? নিজের মনে প্রশ্নটা জাগে তার। আবার নিজেই নিজেকে উত্তর দেয়, হ্যাঁ সত্যিই তো, মেয়েটা তাকে ভালোবাসে, সে তো আর না। আর কিছু ভাবতে পারলো না আরহাম। তার পাশে পড়ে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। আরহামের ঠোঁটে ভেসে উঠল চমৎকার এক হাসি। দমে গেল সকল রাগ। কিন্তু ফোন হাতে নেওয়ার পর কাঙ্ক্ষিত মানুষটির কলের জায়গায় অন্য কারোর কল দেখে মূর্ছা গেল তার হাসি। মুখে ভেসে উঠল কিছুক্ষণ আগের দমে যাওয়া রাগ। একটি নতুন দিনের সূচনা। রংপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র হাতে নিয়ে বসে আছে ফাহিম। চোখ তার আটকে আছে বিশ্ববিদ্যালয়টির নামের দিকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কি দেখছিস ওইভাবে ফাহিম? আরহামের কথার জবাবে হাতে থাকা আমন্ত্রণ পত্রটি বাড়িয়ে দেয় তার সামনে। আরহাম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় ফাহিমের দিকে। ফাহিম আরহামের দৃষ্টি বুঝতে পেরে বলে ওঠে, ভাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নবীনবরণ অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, যেহেতু আপনি এখানকার বর্তমান মন্ত্রী। তাছাড়া থেমে যায় ফাহিম। আরহাম ভ্রু কুঁচকে ফেলে। তাছাড়া কি? আর কিছু না ভাই। আমতা আমতা করে বলে ফাহিম। তার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছু লুকালো। আরহাম কিছু সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। ফাহিমকে সে বিশ্বাস করে। ফাহিম নিশ্চয়ই এমন কিছু করবে না যার দ্বারা সে আরহামের সামনে খারাপ প্রমাণিত হবে। তাই আরহাম আর কিছু জিজ্ঞেস করে না। ফাহিমকে জানিয়ে দেয় সে যাবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে অদিতির সাথে বসে আছে শুভ্রা। মুখে যেন অমাবস্যা নেমেছে তার। শুভ্রা মুখশ্রী কেমন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। অদিতি জানে তার প্রাণপ্রিয় বান্ধবী এভাবে কেন বসে আছে, তাই সেও শুভ্রার সাথে চুপচাপ বসে আছে। আমি কি খুব খারাপ অদি? শুভ্রার কণ্ঠে কষ্টটা যেন ঝরে পড়ছে। অদিতি অবাক হয়ে যায় শুভ্রার এমন প্রশ্নে। শুভ্রার মুখে এমন কথা সে মোটেও আশা করেনি। তুই কেন খারাপ হতে যাবি শুভ্রা? তুই খারাপ কে বললো তোকে? তাহলে যাকে ভালোবাসি সে কেন আমার সাথে কথা বলে না? আমার সামান্য কথা কেন রেগে যায়? অদিতি এবার বুঝতে পারে শুভ্রার কথার মানে। শুভ্রা যে মন্ত্রী আরহাম শিকদারের বিষয়ে কতটা পাগল, সে ছাড়া আর কেউ বলতে পারবে না। তোর মন্ত্রী মশাই কিছু বলেছে নাকি? রাতের সব ঘটনা খুলে বলে সে অদিতিকে। অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্রার কথা শুনে। শুভ্রা, আরহাম শিকদার মন্ত্রী মানুষ, সব সময় নানান বিষয়ে চাপের উপর থাকে। হতে পারে কোনো বিষয় নিয়ে রেগেছিল, আর তুই কল করাই তোর উপর রাগ ছেড়ে দিয়েছে। আর উনি কিভাবে বুঝলেন তোর মন খারাপের কথা? তুই ওনাকে ভালোবাসিস, উনি তো ভালোবাসেন না। শুভ্রা মনোযোগ দিয়ে শোনে অদিতির কথা। সে ভাবে হয়তো অদিতি যা বলছে সেটাই সঠিক। পর মুহূর্তে অদিতির শেষ কথাটা তার কানে বাজতে শুরু করে। তুই ওনাকে ভালোবাসিস, উনি তো তোকে ভালোবাসেন না। বুকে চিনচিন ব্যথা অনুভব করে শুভ্রা। সত্যি তো, তার মন্ত্রী মশাই তো তাকে ভালোবাসে না। কিন্তু মানতে এত কষ্ট কেন হচ্ছে?
তার মন্ত্রীমশাই তো তাকে চিনতও না। সেদিনের সেই দুর্ঘটনা না ঘটলে হয়তো জানতেও পারতো না ফাহিমের চাচাতো বোন সে। অদিতি শুভ্রার মনের অবস্থা বুঝতে পেরে বলে ওঠে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে শুভ্রা। শুভ্রার ভেতরে কোনো আগ্রহ দেখতে পেল না অদিতি, কিন্তু সে জানে এখন যে কথাটা বলবে তাতে নিশ্চিত শুভ্রা আনন্দে লাফিয়ে উঠবে। অদিতি বলতে যাবে তার আগেই শুভ্রার চোখ কেউ ঢেকে ফেলে হাত দিয়ে। শুভ্রা ছটফট করতে শুরু করে। অদিতি প্রথমে হকচকিয়ে গেলেও মেয়েটিকে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। ইশারায় অদিতিকে চুপ করতে বলে মেয়েটি। কণ্ঠে যথাসম্ভব পরিবর্তন এনে কথা বলে সে। বলুন তো, আমি কে মিসেস খান? মেয়েটির হাতের স্পর্শ চিনতে ভুল করেনি শুভ্রা। কণ্ঠস্বর শুনে একদম নিশ্চিত হয়ে যায় মেয়েটিকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। রাইমা? শুভ্রার চোখ ছেড়ে দেয় রাইমা। মুখ ফুলিয়ে বসে পড়ে শুভ্রার পাশে। এই মেয়ে সব সময় তাকে চিনতে পারে। হেসে ওঠে অদিতি আর শুভ্রা, কিন্তু শুভ্রা বুঝতে পারে না রাইমা তার ভার্সিটিতে কি করছে। রাইমা শুভ্রার অবস্থা বুঝতে পেরে মুচকি হাসে। তুই আর অদিতি তো এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস। আমার তো গাজীপুরেই থাকি, তাই বাবা মা ওখানেই আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছিল। ওখানে ভালো লাগছিল না। পরে তোকে যখন দেখতে গিয়েছিলাম হাসপাতালে, তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোর অবস্থা দেখে বাবা মাকে অনেক বোঝাই আমি তোদের সাথে পড়তে চাই। যেহেতু নানু ভাইদের বাসা এইখানে, তাই তারা রাজি হয়ে যায়। এখন থেকে এখানেই থাকবো। লাফিয়ে ওঠে শুভ্রা, রাইমাকে জড়িয়ে ধরে ঘুরতে শুরু করে। তার মানে তুই আমাদের সাথে এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস? রাইমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শুভ্রার খুশি আর দেখে কে। কিছুক্ষণ পর শান্ত হয়ে অদিতিকে জিজ্ঞেস করে, তুই নাকি কিসের সারপ্রাইজের কথা বলছিলি? প্রাইমার কথাই বলতাম তোকে। তার মানে তুই সব জানতিস? শুভ্রা বুঝতে পারে অদিতি আগে থেকেই সব জানতো, তাই মুখ ফুলিয়ে বসে পড়ে ও। রাইমা আর অদিতি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে রাগ ভাঙানো শুরু করে তাদের প্রাণ প্রিয় বান্ধবীর। দিনটা তাদের এভাবেই খুনসুটির মধ্যে কেটে যায়। এর মধ্যেই তাদের জানানো হয়েছে 2 দিন পর নবীনবরণ করা হবে। একটি আলিশান ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন রেজাউল চৌধুরী। চারিদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে সে প্রবেশ করে বাড়িটার ভিতরে। বাড়িটার ভিতরের অবস্থা দেখে খারাপ লাগে তার, তবুও কিছু করার নেই তার। ভিতরের বিভিন্ন জায়গায় দেশি বিদেশি নেশাদ্রব্য দিয়ে ভর্তি। রেজাউল চৌধুরী এগিয়ে যান একটি ঘরের দিকে। ঘরের দরজা খোলা থাকায় ভেতরের কিছুটা দৃশ্য তার নজরে পড়ে যায়। তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে চলে আসে সে ড্রয়িং রুমে। মুখে ফুটে উঠেছে স্পষ্ট রাগ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন তিনি। প্রায় 1.5 ঘন্টা পর তার সামনে উপস্থিত হয় একজন সুঠামদেহী যুবক। এসেই রেজাউল চৌধুরীর পাশের সোফায় শরীর এলিয়ে দিয়ে বসে পড়ে। তাদের সামনে দিয়ে আধুনিক পোশাক পরিহিত একজন মেয়ে বেরিয়ে যায় বাড়ির বাইরে। রেজাউল চৌধুরী চুপচাপ সব দেখে যান। তার তো কিছু করার নেই। নিজেকে শান্ত করে কিছু সময় যুবকটির সাথে কথা বলে দ্রুত গতিতে বেরিয়ে যান তিনি বাড়িটি থেকে। তার এমন অবস্থা দেখে হাসে যুবকটি। আরিফা তালুকদারদের 2 দিন আগে এসেছেন শিকদার বাড়িতে। মেয়ের জোড়াজুড়িতে এখানেই মেয়েকে রাখতে হচ্ছে তাকে। আজকে চলে যাবেন তারা। ড্রয়িং রুমে আশাদ শিকদার আর আরহাম বাদে সকলেই আছেন। চিন্তা করতে হবে না আরিফা, রাইমা এখানে ভালো থাকবে। বাড়িতে আমি আর বাবা শুধু থাকি। আসাদ আর আরহাম তো সারাদিন কাজে বাইরেই থাকে। রাইমা থাকলে আমারও একজন কথা বলার মানুষ থাকবে। তাছাড়া তোমার ছেলে আরিফ আর বৌমা তো আছেই। সব থেকে বড় কথা, তোমার 2জন সাথী আছে, আমার তো তাও নেই। কিছুটা হতাশার সাথে বললেন নীলিমা শিকদার। তার ছেলের থেকে 4 বছরের ছোট আরিফের 2টা বাচ্চা, অথচ তার ছেলে কিনা এখনো বিয়েই করেনি। আরিফা তালুকদার কিছুটা হেসে উঠলেন। আরো কিছু সময় কথা বলে তাদের সাথে। রাইমাকে কিছু উপদেশ দেন আরিফা তালুকদার। অতঃপর রেজওয়ান তালুকদার আর তিনি বেরিয়ে পড়েন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ যেতে হবে তো তাদের। ক্লাস না করেই চলে এসেছে শুভ্রারা। বান্ধবীদের বিদায় দিয়ে এসে চলে এসেছে পার্টি অফিসের সামনে। হাত ঘড়িতে একবার সময় দেখে নেয় শুভ্রা।
আর ঠিক 6 মিনিট পর তার কাঙ্ক্ষিত মানুষটি বের হবে ভেতর থেকে। সে ভালো করেই জানে, কারণ তার মন্ত্রীমশাই সময় সচেতন মানুষ। ফাহিমের কাছ থেকে খবর পেয়েছে সে।